আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। প্রায় 18 বছর পর আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে তার জন্য প্রস্তুত করা হচ্ছে বাড়ি, নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। প্রিয় নেতাকে স্মরণকালের সবচেয়ে বড় সংবর্ধনা দিতে ইতোমধ্যেই কাজ করছে বিএনপি। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনে উচ্ছ্বাসের জোয়ার নেতাকর্মীদের মাঝে। বিস্তারিত তুলে ধরছেন শামীম চৌধুরী। বিদায় নিলেন যুক্তরাজ্যের বিএনপির নেতৃবৃন্দের কাছ থেকে। প্রায় দেড় যুগ অপেক্ষার অবসান ঘটিয়ে নিজেই ঘোষণা দিলেন আগামী 25 ডিসেম্বর আপন আলোয়ে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্বদেশ প্রত্যাবর্তনে তাকে বরণে কতটা প্রস্তুতি নিচ্ছে বিএনপি? প্রস্তুতির জন্য তো একটা সব অভ্যর্থনা কমিটি হয়েছে, তারা কাজ করছেন। ঢাকার আশেপাশের জেলাগুলো তাদের নেতৃবৃন্দর সাথে আমরা বলেছি যে আপনারা সবাইকে সংগঠিত করে বা সেখানকার মানুষজনকে আপনারা খবর দিয়ে তারা যেন সবাই ঢাকায় আসে। কি নির্দেশনাই বা থাকছে নেতাকর্মীদের জন্য? বাড়াবাড়ি করা ইয়ের নামে, সেইটা ব্যাপারে আমরা খুব সতর্ক। সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে সব যেন সুশৃঙ্খল থাকে, সাধারণ মানুষের যাতায়াতে যেন কোনো অসুবিধা না হয়। তারেক রহমানের জন্য প্রস্তুত করা হচ্ছে রাজধানীর গুলশানে 196 নম্বর বাড়ি। সড়কের উপর স্থাপন করা হয়েছে 3টি নিরাপত্তা চৌকি। বাড়ির দক্ষিণ পাশেই 79 নম্বর সড়কেই মায়ের ভাড়া বাসভবন ফিরোজা। নিরাপত্তার জন্য আনা হয়েছে বিশেষ ডিজাইনের বুলেট প্রুফ গাড়ি। বৃদ্ধি করা হয়েছে সিএসএফ সদস্য। বিএনপি বলছে সরকারের পাশাপাশি তারেক রহমানের মূল নিরাপত্তা দেশের জনগণ। তো নিরাপত্তার ব্যাপারটা তো অবশ্যই এটা আমাদের সবচাইতে প্রাইম টাস্ক। তো এটা তো পার্টি দেখবে যে কিভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, কিন্তু নিরাপত্তার মূল দায়িত্বটা সরকারের। দেশে এসে নিয়মিত দলীয় কার্যক্রম পরিচালনা করবেন তারেক রহমান। তাই নতুন করে সাজানো হয়েছে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়। আমাদের কেন্দ্রীয় কার্যালয় রয়েছে পল্টনে, চেয়ারপারসনস অফিস রয়েছে গুলশানে। স্বাভাবিকভাবেই দলের নেতাকর্মীরা সেখানে নিয়মিত আসেন, তাদের সাথে জনসম্পৃক্ত করে উঠবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সেখানে অফিস করবেন, সেটাই তো স্বাভাবিক। দীর্ঘ প্রতীক্ষার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তনের খবরে উচ্ছ্বাসের আবেগে ভাসছেন দলের নেতাকর্মীরা। নেতার প্রতি কর্মীর যে ভালোবাসার বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের একটি মিলন মেলা তৈরি হবে আগামী 25 তারিখ। যুবদলের নেতাকর্মীরা তারা উন্মুখ হয়ে আছেন কখন উনি আসবেন। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনে অপেক্ষার প্রহর গুনছেন বিএনপি নেতাকর্মীরা। উচ্ছ্বাস আর আকাঙ্ক্ষার কমতি নেই সাধারণ জনগণের মাঝেও। তারেক রহমান ফিরবেন আশার আলো হয়ে, এমনটাই বিশ্বাস সবার। বিগত 17 বছর ধরে সে আমাদের মাঝে নাই, সে আস্থা আছে, আমাদের জন্য অনেক খুশি। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাত 10:30টার দিকে প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজের এক পোস্টে হাদির এই অবস্থার কথা জানান তিনি। বিবৃতিতে বলা হয়, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান বুধবার দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত 9:40 ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এমন অবস্থায় দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা। বিচারিক বিবেচনার বাইরে গিয়ে দেয়া কিছু জামিন মানুষের জীবন বিপন্ন করছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে হাইকোর্ট থেকে গত বছর জামিন দেওয়ার প্রসঙ্গ টেনে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, হাইকোর্ট একটি স্বাধীন বিচারিক প্রতিষ্ঠান, সেখানে দেয়া জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেছেন, ফয়সাল করিম মাসুদ অস্ত্র মামলায় জামিন পেয়েছেন, যেখানে সাধারণ জামিন পাওয়া কঠিন। প্রভাবশালী আইনজীবীদের অবস্থানের কারণে কিছু ক্ষেত্রে এসব মামলায় জামিন সহজতর হয়ে ওঠে বলেও জানান আসিফ নজরুল।
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্না শারমিনের জামিন স্থগিত করেছে আদালত। এ বিষয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি শেষে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মোহাম্মদ রেজাউল হকের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। এর আগে মোট 7টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান সাজ্জাদ, আর 4টি মামলায় জামিন পান তার স্ত্রী তামান্না। সাজ্জাদের বিরুদ্ধে 10টি হত্যা মামলা সহ মোট 19টি মামলা রয়েছে। তামান্না মোট 8টি মামলার আসামি। গত 15 মার্চ ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল থেকে ছোট সাজ্জাদকে গ্রেফতার করে পুলিশ। চট্টগ্রামে প্রকাশ্যে হত্যা, ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি সহ নানা কারণে তিনি আলোচিত। যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভেক আজ চালু থাকবে। স্বাভাবিক নিয়মে চলবে এর কার্যক্রম। বাংলাদেশে ক্রমাবনতিশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে গতকাল বুধবার তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ঘণ্টা দুয়েক আগে ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ ঘোষণা করে দেশটির হাই কমিশন। বুধবার জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ছিল। এর মধ্যে ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বেলা 2টা থেকে বন্ধ হয়ে যায়। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের কাছ থেকে কোনো নসিহতের দরকার নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। সরকার একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে চায়, সেখানে ভারতের কোনো পরামর্শের দরকার নেই বলে উল্লেখ করেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন উপদেষ্টা। এ সময় বাংলাদেশের হাই কমিশনারকে দিল্লির তলব খুবই অপ্রত্যাশিত বলেও জানান উপদেষ্টা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর থেকেই প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন যাচ্ছে বাংলাদেশের। এদিন দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে। ঢাকায় ভারতীয় হাই কমিশনকে হুমকি এবং বাংলাদেশি রাজনৈতিক নেতাদের ভারত বিরোধী উস্কানিমূলক বক্তব্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক কূটনৈতিক প্রতিবাদ জানতে এই তলব বলে প্রতিবেদনে উল্লেখ করে দিল্লি। এমন ঘটনাকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান তিনি। তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারিনি, যে কারণে টানাপোড়েনটা রয়েই গেছে। বাংলাদেশের নির্বাচন কেমন হবে এ নিয়ে প্রতিবেশী দেশ ভারতের কোনো উপদেশ বাংলাদেশ চায় না বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই না। আমরা এই সরকার ডে 1 থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে তাদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে তখন তারা একটি শব্দ উচ্চারণ করে না। ভারতীয় হাই কমিশন ঘেরাওয়ের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, এমন কর্মসূচিতে তাদের উদ্বেগ স্বাভাবিক। এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। সাকিবুর রহমান, RTV, ঢাকা। পৌষের প্রথম দিকে শীতের কারণে হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। দুর্ভোগ বেড়েছে দিনমজুর ছিন্নমূল নদীপাড়ের মানুষের। পঞ্চগড়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে বিরাজ করছে কনকনে ঠান্ডা। ভোর 6টায় 9.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। কুড়িগ্রামের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.3 ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর ও হিলিতে 11.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল 92%। এতে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে পাবনার ঈশ্বরদীতে 13.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে জানায় জেলা আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গায় প্রতি বছরের মতো এবারও জেঁকে বসেছে শীত। চলতি মাসে জেলার তাপমাত্রা নেমেছে 13 ডিগ্রির নিচে। এর ফলে হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। রোটা ভাইরাসের কারণে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এদিকে জনবল সংকটের কারণে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। চুয়াডাঙ্গা সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় চুয়াডাঙ্গা সদর সহ জেলার 4টি উপজেলার হাসপাতালে বাড়তে শুরু করেছে শীতজনিত রোগীর সংখ্যা। গত এক মাসে সদর হাসপাতালের বহির্বিভাগে সেবা নিয়েছে প্রায় 3000 রোগী। বর্তমানে প্রতিদিন 250 থেকে 300 রোগী চিকিৎসা নিতে আসছেন, যার মধ্যে শিশুর সংখ্যাই বেশি। রোটা ভাইরাসের কারণে 6 মাস থেকে 2 বছরের শিশু ডায়রিয়ার পাশাপাশি শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বমি হচ্ছিল, পায়খানা সবসময় হয়েই যাচ্ছিল, এখন একটু কম আছে। আমাদের বাচ্চারাই 4 দিন ভর্তি করেছে, হালকা একটু সুস্থ হয়েছে। ও অসুস্থ ছিল খুবই, এখন আল্লাহর রহমতে 4 দিনে সুস্থ আছে। কারণ আজকে যদি ডাক্তার রিলিজ করে তাহলে চলে যাব। শীতের তীব্রতায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়লেও পর্যাপ্ত ওষুধ সরবরাহে সমস্যা হচ্ছে না বলে জানান এই চিকিৎসক। ছোট ছোট শিশুদের মধ্যে 2 ধরনের রোগ বেশি দেখা দিচ্ছে। সেটা এক ধরনের হলো ঠান্ডা শীতজনিত, যেটা আমরা পাচ্ছি। ছোট ছোট বাচ্চা আসছে যাদেরকে সর্দি কাশি নিয়ে আসছে, ব্রঙ্কিওলাইটিস নিয়ে আসছে, নিউমোনিয়া নিয়ে আসছে, অ্যাজমা নিয়ে আসছে। এই শ্রেণীর এক বাচ্চাদের পাচ্ছি। আরেক শ্রেণী পাচ্ছে শীতের সময় যেটা আমরা প্রতি বছর পাই, সেটা হলো রোটা ভাইরাস জনিত ডায়রিয়া। যদিও ডায়রিয়ার প্রকোপটা এখনো বাড়েনি, তারপরও কিছু কিছু আসা শুরু করেছে। হাসপাতালগুলোর জনবল সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা সবার। আবরার মাহি, RTV। 18 ডিসেম্বর রাজবাড়ী হানাদার মুক্ত দিবস। এদিন বিহারীদের পরাজিত করে বীর মুক্তিযোদ্ধারা রাজবাড়ী শত্রুমুক্ত করেন। 16 ডিসেম্বর সারা দেশ যখন বিজয়ের আনন্দে ভাসছে, তখনও রাজবাড়ীতে চলছে বিহারীদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের তুমুল যুদ্ধ। মর্টার দিয়ে গুলি ছুড়লে বিহারীরা পিছু হটে। মুক্তিযোদ্ধাদের হাতে প্রায় শতাধিক বিহারী নিহত হয় ও কয়েক হাজার বিহারী আত্মসমর্পণ করে। রাজবাড়ী প্রতিনিধি এম মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। সারা দেশ যখন বিজয়ীর উল্লাসে উচ্ছ্বসিত, তখন রাজবাড়িকে শত্রুমুক্ত করতে সম্মুখ যুদ্ধে ব্যস্ত রাজবাড়ির সূর্য সন্তানরা। 1971 সালের 6 ডিসেম্বরের পর থেকে রাজবাড়িতে অতিমাত্রায় তৎপর হয়ে ওঠে বিহারি, পাকিস্তানি হানাদার ও অবাঙালিরা। পাকিস্তানি বাহিনী রাজবাড়িতে প্রবেশের পর বিহারিরা তাদের সঙ্গে যোগসাজশে নির্বিচারে চালাতে থাকে জ্বালাও পোড়াও এবং গণহত্যা। তাজা মানুষরে ফালায়, বাচ্চা এদের ফালায় সেটাই মনে করেন চাপা মাটি দিচ্ছে। শিশু বাচ্চাদের গর্ত করে ওখানে মাটি দিচ্ছে, এগুলো নিজের চোখে দেখা। রাজবাড়ির কৃতি মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খুশি আলাদিপুর নামক স্থানে ব্রিজ উড়িয়ে দেওয়ার সময় পাক বাহিনী ও তাদের দূষর বিহারীরা তাকে হত্যা করে। এরপর ট্রাকে বেঁধে শহর দিয়ে টেনে নির্মমতা প্রদর্শন করে ছড়িয়ে দেয় আতঙ্ক। পাক বাহিনী ঘোষণা দেয় সারা দেশ বাংলাদেশ হলেও রাজবাড়ি পাকিস্তান হয়ে থাকবে। তখনকার এমন দুঃসহ ঘটনার বর্ণনা দিচ্ছেন বীর মুক্তিযোদ্ধা। 16 ডিসেম্বর সারা দেশ স্বাধীন হয়েছে, কোথাও কোনো যুদ্ধ হয়নি, কিন্তু 18 তারিখ পর্যন্ত আমরা রাজবাড়িতে বিহারি, আলবদর, রাজাঘাট এদের সঙ্গে আমরা যুদ্ধ করেছিলাম। যার কারণে আমরা 16 ডিসেম্বর বিজয় হলেও রাজবাড়িতে 18 ডিসেম্বর আমরা সম্পূর্ণভাবে শত্রুমুক্ত করে আমরা স্বাধীনতার পতাকা উত্তোলন করি। 16 ডিসেম্বর দেশ স্বাধীন হবার পরও রাজবাড়িতে সেদিন চলছিল নারকীয় হত্যাযজ্ঞ, যা আজও ভুলতে পারেনি বীর মুক্তিযোদ্ধারা। লিওন আজাদ, RTV। বরিশালের আগুলছাড়ায় 97টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 22টি বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ। টিনের চালে ছিদ্র আর খসে পড়া পলেস্তারা, এভাবেই চলছে বিদ্যালয়ের পাঠদান। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে রড আর ভঙ্গুর ছাদ। এ অবস্থায় বিদ্যালয়ে আসতে ভয় পাচ্ছে শিক্ষার্থীরা। বরিশাল প্রতিনিধি আলী জসিমের প্রতিবেদন, জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। টিনের চালার ফাঁক গলে চোখে পড়ে নির্মল প্রকৃতি, কখনো ভোরে সূর্যের আলো। শহুরে জীবনে এ দৃশ্য হতে পারে নান্দনিক, কিন্তু বিদ্যালয়ে এমন দৃশ্য মানেই আতঙ্ক। ছাদের পলেস্তারা খসে পড়ে সিমেন্ট সুরকির আড়াল ভেদ করে বেরিয়ে আসে মরচে ধরা রড। নিরাপদ আশ্রয়ের বদলে শ্রেণীকক্ষগুলো যেন প্রতিদিনই হয়ে উঠছে ঝুঁকির মুখোমুখি দাঁড়ানোর জায়গা। আর এমন চিত্র শুধু একটি নয়, বরিশালের 22টি প্রাথমিক বিদ্যালয়ের।
ভয়কে সঙ্গী করে প্রতিদিন বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা, পড়াশোনার চেয়ে বড় হয়ে ওঠে নিরাপত্তার চিন্তা। বৃষ্টি নামলে আমাদের গায়ে পানি পড়ে, ক্লাস করতে কষ্ট হয়, আমাদের জামাকাপড় ভিজে যায়। অনেক সময় আমাদের মনে হয় যে আমাদের মাথার উপর থেকে ছাদটা ভেঙে পড়ছে। আমাদের স্কুলে যে ফাটল ধরছে, ছাদ ভেঙে পড়ে, তখন আমাদের অনেক ভয় লাগে। বিদ্যালয়ের কার্যক্রম এমন অবস্থায় চলতে থাকায় পাঠদানের পরিবেশ আর শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠছে। উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষকরাও। বই খাতা নষ্ট হয়ে যায়, ছাত্রদের বসায় অসুবিধা হয়। সর্বোপরি এই ভবনটা নতুন করে নির্মাণ করা খুবই জরুরি। আমরা তো এই ভবনের জন্য কয়েকবার স্যারদের আবেদন করছি, আমাদের ভবন অনেকের লিস্টে আছে। ঝুঁকিপূর্ণ বিদ্যালয়গুলোর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে সংস্কার ও নতুন ভবন নির্মাণের কথা জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। ইতোমধ্যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছি, তারা আশ্বাস দিয়েছেন যে আমরা পরবর্তী প্রজেক্টটা চালু হইলেই এই স্কুলগুলোতে আমরা নতুন ভবন করে দেব। শিক্ষিত জাতি গড়ার কথা বলা হয় বড় মঞ্চে, নানান পরিকল্পনায়, অথচ সে শিক্ষার ভিত্তিটাই যখন ভঙ্গুর, তখন প্রশ্ন ওঠে এই পরিকল্পনা কি শুধু কাগজে সীমাবদ্ধ, নাকি সত্যি নিরাপদ শিক্ষাঙ্গনের অপেক্ষায় থাকবে আরও কিছু প্রজন্ম? লামিয়া তানজির মাহমুদ, RTV। দিনাজপুরের হিল স্থলবন্দর দিয়ে গত 5 দিনে 56টি ট্রাকে 1665 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে হিলির বাজারে কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে দেশি ভালো মানের পেঁয়াজ কেজি প্রতি 90 থেকে 100 টাকা, দেশি মুড়িকাটা পেঁয়াজ কেজি প্রতি 65 থেকে 70 টাকা এবং ভারত থেকে আমদানি করা পেঁয়াজ কেজি প্রতি 60 টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম, বলছেন খুচরা ব্যবসায়ীরা। 15তম ICMAB বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড গোল্ড অর্জন করেছে জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। বুধবার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে লাইফ ইন্স্যুরেন্স ক্যাটাগরিতে প্রথম হয়ে গোল্ড মেডেল অর্জন করে প্রতিষ্ঠানটি। ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী উদ্দিন ও CFO প্রবীর চন্দ্র দাস FC এর হাতে এই পুরস্কার তুলে দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান ও ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়া সহ আর্থিক প্রতিষ্ঠানের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।